ক্ষমতার মসনদে বসতে না বসতেই বিএনপি সরকার এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে যেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠে যাবে। মাত্র দ্বিতীয় দিন অতিক্রম হয়েছে এবং এখনও ৪৮ ঘন্টাও পার হয়নি, অথচ এই স্বল্প সময়ের মধ্যেই বিএনপি সরকারের ভেতরে যে রহস্য লুকানো ছিল সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই রহস্যটা কি সেটা জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ গল্পটা যত এগিয়ে যাবে ততই চমকে উঠবেন আপনি। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটা কথা বেরিয়ে এসেছে যেটাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে চাঁদাবাজি বলা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাদের যুক্তি অনুযায়ী বাধ্য করে টাকা নিলে সেটা চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদাবাজি নয়। এই কথাটা যখন প্রথম কানে এলো তখন মনে হলো ভুল শুনছি, কিন্তু না, ভুল শোনা হয়নি। একদম সরকারের মুখ থেকেই এই বয়ান এসেছে এবং এই একটা বয়ানের মধ্য দিয়েই বিএনপি সরকারের আসল রূপটা উন্মোচিত হয়ে গেল জনগণের সামনে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। এটা সাধারণ চোখে হয়তো সরাসরি ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। তবে এখানে একটা বড় চমক অপেক্ষা করছে। এই রবিউল আর এই ধরনের নেতারা, এদের মন্ত্রিত্ব বেশি দিন টিকবে না। তারেক রহমান এদের উড়িয়ে দেবেন মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকেই না, আরো অনেককে। সামনে আরো অনেক অনেক নাটক দেখতে পাবে এই দেশের মানুষ। ডক্টর খলিলুর রহমানের কথা মনে আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার ভূমিকা সবাই দেখেছেন। এরকম আরো অনেক চরিত্র সামনে আসবে। ইউনুস কোটায় ঢুকবে অনেক মানুষ, মানে বর্তমানে যেসব মন্ত্রী বসে আছেন যাদের কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র দলীয় আনুগত্যের জোরে যারা মন্ত্রী হয়েছেন তাদের অনেকেরও চাকরি আসলে আজকেই শেষ হয়ে গেছে। হয়তো তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে না, কিন্তু তারেক রহমান রেডমার্ক দিয়ে রেখেছেন। রবিউলের এই বক্তব্য সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদাবাজি না, এই একটা কথার মধ্য দিয়েই তার মন্ত্রিত্বের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু পরিণতি আগে থেকেই নির্ধারিত। এবার একটু বড় ছবিটা দেখার চেষ্টা করা যাক। এই যে বিএনপি ক্ষমতায় এলো, এটা কি এমনি হয়েছে? একদমই না। এখানে একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। ডক্টর ইউনূসের মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু ছিল না, সেটা অনেকেই স্পষ্ট করে বলছেন। এটা ছিল ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, নানান আন্তর্জাতিক শক্তি মিলে বিএনপিকে ক্ষমতায় বসে আছে, কিন্তু এমনি তো আর কেউ কাউকে ক্ষমতায় বসায় না। বিনিময় কি দিতে হয়েছে সেটাই এখন দেখার বিষয়। বিনিময়ের প্রথম কিস্তি ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। সেটা হলো ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী বানানো। এটা নির্লজ্জভাবে লজ্জাসর্বের মাথা খেয়ে করা হয়েছে। কারণ একটু সাধারণ জ্ঞান খাটালে বোঝা যায় যে খলিলুর রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কিন্তু সামলানো যায়নি। শুরুতেই একজনকে না ঢোকালে পরে আর কাউকে ঢোকানো যেত না। এই খলিলুর রহমান বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিং করবেন। ইউনূস গ্রুপের আরো অনেকে মন্ত্রী পরিষদে ঢুকবেন। কিভাবে ঢুকবেন? রবিউলের মতো নেতাদের সরিয়ে দিয়ে। আর রবিউলরা নিজেরাই এই লাঠি খাওয়ার লাইন তৈরি করে দিচ্ছেন এই ধরনের আগাম বিতর্কিত বক্তব্য দিয়ে। চাঁদাবাজের লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু তারেক রহমান নিজেই তো এদেরকে রাখবেন না। একটু সময় দেওয়া যাক, দেখা যাবে ইউনূস গ্রুপের অনেকেই ঢুকে একটা প্রভাব বলয় তৈরি করা হবে। তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং শেষ পর্যন্ত ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে পারেন। এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু রাজনীতিতে অবিশ্বাস্য বলে কিছুই নেই। কারণ এমনি তো ক্ষমতা দেওয়া হয়নি বিএনপিকে, তার বিনিময় তো দিতেই হবে। এবার জামায়াতের প্রসঙ্গে আসা যাক। বিএনপির যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা সংসদে পেয়েছে বললে ভুল হবে। যেভাবে নিয়েছে তাতে বিরোধী দলের কোনো দাম নেই। 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো 4 আনার দামও থাকে না। বিএনপি যা চাইবে সেটাই পাশ হবে সংসদে। জামায়াত চিৎকার করেও কোনো লাভ নেই। এনসিপি জামায়াত মিলে চেঁচামেচি করেও কোনো লাভ হবে না। পার্লামেন্টের চেয়ারে স্পিকারের গায়ে মারলেও কিচ্ছু হবে না, কারণ শেষ পর্যন্ত বিএনপির প্রস্তাবই পাশ হবে। তাহলে জামায়াত চুপচাপ কেন? এখানে আসল রহস্যটা লুকিয়ে আছে। হয়তোবা জামায়াত জানে যে ইউনূস রাষ্ট্রপতি হবেন, তারপরে একটু ভারসাম্য আসবে, একটা ভালো কিছু হতে পারে। এটাও হতে পারে যে জামায়াত এই পুরো খেলাটা জেনেও চুপ করে আছে, কারণ তাদেরও কিছু স্বার্থ আছে। একদম জামায়াত কিছুই জানবে না তা কিন্তু না, জেনেও চুপ
থাকাটা একটা কৌশল হতে পারে, এটা একটা পারসেপশন। তবে রাজনীতিতে পারসেপশনই অনেক সময় বাস্তবতায় পরিণত হয়। এবার ডেইলি স্টারের প্রসঙ্গে আসতে হয়। এই খবরটা ডেইলি স্টার প্রকাশ করেছে এবং এই রিপোর্ট করার কারণে যে সাংবাদিক এটা লিখেছেন তার কপালে বিপদ নেমে আসতে পারে। কারণ বিএনপির সরকারের আমলে চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানে আগুনে হাত দেওয়া। সংবাদ স্বাধীনতা কতটুকু থাকবে সেটা এখনোই বলা যাচ্ছে না। তবে আলামত ভালো না। হাসিনা সরকারের আমলে প্রথমবারের মতো একজন সাংবাদিককে জেল খাটতে হয়েছিল। এখন সাংবাদিকদের কি অবস্থা হয় সেটা সময় বলে দেবে। তবে ডেইলি স্টার এত বড় সাহস দেখাতে পেরেছে তার পেছনে একটা কারণ আছে। ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন হয়তো এদের পেছনে আছে, কিন্তু সেই ভারতে কিছুদিন পর বিএনপিকে বেকায়দায় ফেলবে। 1.5 বছরের মধ্যে ভারত বিএনপির হাত ছেড়ে দেবে। যে হাত ধরে বিএনপিকে ক্ষমতায় তোলা হয়েছে সেই হাতই একদিন ছেড়ে দেওয়া হবে। তখন আসল মজাটা বুঝতে পারবে বিএনপি। এবার আরেকটা চমকের কথা বলতে হয়। তারেক রহমানের সরকারে সাবেক শিবিরের কিছু মানুষ ঢুকে পড়েছে, যাদেরকে গুপ্তচর বলা হয়। নজরে পড়েছে 2-4 জন। এদের সরানো যাবে না সহজেই। তবে বিএনপির থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছেন তাদের কপালে বিপদ আছে। সেই রকমও একটা ঘটনা ঘটেছে আজকে। এখন মূল প্রশ্নে ফিরে আসা যাক। সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটা কি সত্যি চাঁদাবাজি না? উত্তরটা খুব সোজা, এটা সত্য না। সড়কে বিএনপির যেসব কর্মী সমর্থক আছেন, যাদেরকে অনেকে দালাল বলে থাকেন, এদের কোনো চাকরি নেই, কোনো কাজকর্ম নেই। এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা তুলে খাওয়ার জন্য। তারা যেভাবেই টাকা নিক না কেন সেটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে সেটা সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া টাকা নিলে সেটা তো ছিনতাইয়ের পর্যায়ে চলে যায়। জোর করে বাধ্য করে যদি কারো কাছ থেকে টাকা আদায় করা হয় সেটা তো ছিনতাই, সেটা তো ডাকাতি। বিএনপির নেতারা আসলে চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। তারা ছিনতাইকে চাঁদাবাজি বলছেন আর আসল চাঁদাবাজিকে বৈধ বলে চালিয়ে দিতে চাইছেন। কিন্তু বাস্তবতা হলো, রাস্তাঘাট থেকে যদি কোনো টাকা আদায় করতে হয় সেটা একটা সরকারি সিস্টেমের মধ্য দিয়ে হতে হবে। টোল হতে পারে, লাইসেন্স ফি হতে পারে। প্রতিদিন গাড়ি বের করলে সরকারকে কত টাকা দিতে হবে সেটা নির্ধারিত থাকবে। এই টাকা সরকার নেবে, প্রশাসন নেবে। যেমন বিদ্যুৎ বিল নেওয়া হয়, অন্যান্য সরকারি ফি নেওয়া হয়, ঠিক সেভাবে একটা পদ্ধতিগত কাঠামো থাকবে। ডিজিটালে দেওয়া যেতে পারে, কিন্তু বিএনপির দলীয় কর্মীরা সেখানে গিয়ে বসে থেকে সমঝোতা করে টাকা নেবে, এটা কোনো সিস্টেম না, এটা সরাসরি চাঁদাবাজি। তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজের বৈধতা দেওয়া হচ্ছে। এটা একটা জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার। দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল তাদের আসল উদ্দেশ্য। মাত্র 2 দিনের মাথায় নাগরিক হিসেবে দাবি একটাই, এই মন্ত্রীকে সরাতে হবে। যিনি চাঁদাবাজের বৈধতা দেন তিনি দেশ চালাতে পারেন না। তারপর খলিল টাইপের কাউকে আনেন কিংবা না আনেন সেটা বিএনপির ব্যাপার। যেহেতু দেশ চালাবেন তারা চালান, কিন্তু কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে রাজি না এই দেশের মানুষ। এটা সর্বপ্রথম দাবি হিসেবে উত্থাপিত হলো, বাকিটা সময় বলে দেবে। তবে সামনের দিনগুলোতে আরো অনেক নাটক অপেক্ষা করছে। খলিলুর রহমান নাটক তো দেখা হয়ে গেছে, এরকম আরো অনেক রহমান নাটক সামনে আসবে, অপেক্ষায় থাকতে হবে।